পাকিস্তান ভারতের হামলার সীমানার মধ্যে রয়েছে বলে দাবি করেছেন এক সেনা কর্মকর্তা। ভারতের সাথে যুদ্ধবিরতি বজায় থাকবে বলে আশা করেছেন পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক। এদিকে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠালে গুনতে হবে ৫% কর। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন ফোনালাপ শীঘ্রই শুরু হবে আলোচনা, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, জানাবো সেই খবরও বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি লিনি আফরোজ। পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে এমন দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কোনহা। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি কোনহা দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর হেডকোয়ার্টার যদি রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়াতে সরিয়েও নেয়, তাহলেও তাদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে। বলেন, ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের ভেতর থেকে যে কোনো জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত ভারত। সেনাবাহিনীর প্রধান কাজ দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতি পূর্ণ অঞ্চল বা সেনানিবাসের উপর, সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলাই নিজেদের বড় অর্জন বলেও মন্তব্য করেন তিনি। ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লির সন্ত্রাস বিরোধী মামলাগুলো উপস্থাপনের জন্য ভারতের 7টি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশ সফর করবে। এই সফর আগামী 23 মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলগুলো মোট 32টি দেশ ভ্রমণ করবে বলে জানা গেছে। এর মধ্যে বেলজিয়ামে EU সদর দপ্তরে একটি যাত্রা বিরতি থাকবে। প্রতিনিধি দলগুলোতে ভারতের ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট NDA এর 31 জন নেতা এবং বিরোধী দলের 20 জন রাজনীতিবিদ রয়েছেন, যাদের সহায়তা করবেন দেশটির প্রাক্তন কূটনীতিকরা। অপরদিকে ইসলামাবাদ নয়াদিল্লির এই উদ্যোগের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। গণমাধ্যম রেডিও পাকিস্তান জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে মোকাবেলা করার জন্য বিশ্বের প্রধান রাজধানীগুলোতে উচ্চ পর্যায়ের কূটনীতিকদের একটি দল পাঠাবেন। পাকিস্তানি প্রতিনিধি দলে নেতৃত্ব দেওয়ার জন্য প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে নিযুক্ত করেছেন শেহবাজ। ভারতের সাথে যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ISPR মহাপরিচালক আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের সঙ্গে 4 দিনের সংঘাতের পর উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হটলাইনের মাধ্যমে যোগাযোগে ছিলেন। তার মতে এই পদক্ষেপ পরবর্তীতে আরও উত্তেজনা ঠেকাতে অবদান রেখেছে। পাকিস্তানের সামরিক এই মুখপাত্র আরও বলেন, ভারতীয় আক্রমণের ফলে যে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তারা স্বচ্ছতা বজায় রেখেছে। ভারতও একই রকম খোলামেলা মনোভাব দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এদিকে পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানের সময় সংঘর্ষে অন্তত 12 জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে সংঘর্ষে 2 জন সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এসব জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শনি ও রবিবার পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দুপক্ষের সংঘর্ষে সেনাবাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। এই সময় নিহত হন পাকিস্তান সেনাবাহিনীর 2 সদস্য। সেনারা ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে। নিহতরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে হামলা ও সাধারণ নাগরিকদের হত্যায় জড়িত ছিল বলে দাবি করেছে ISPR। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে 4 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের কিল্লা আবদুল্লাহ শহরে এই হামলা হয়। ডেপুটি কমিশনার আবদুল্লাহ রিয়াজ জানান, বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও একটি পার্শ্ববর্তী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনে আধা সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।
তাৎক্ষণিকভাবে কোনো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি। সম্প্রতি স্বাধীনতাকামী বালুচ সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় বেলুচিস্তান সহ অন্যান্য অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয় যাচাইয়ের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৩০ দিনের সময়সীমা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩০ দিনের সময়সীমা পার হবার পর যদি তাদের নথি যাচাই না করা হয় তবে তাদের ফেরত পাঠানো হবে। অবৈধ অভিবাসীদের শনাক্ত, চিহ্নিত এবং ফেরত পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা ব্যক্তিদের রাখার জন্য পর্যাপ্ত আটক কেন্দ্র স্থাপন করতেও বলা হয়েছে। এইসব নির্দেশনা বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কেন্দ্রের নতুন পদক্ষেপের অংশ। বিএসএফ এবং আসাম রাইফেলসের মহাপরিচালকদেরও এই নির্দেশনা পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীর জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই তাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে নয়াদিল্লি। ভারতের কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র সরকার সোমবার এই ঘোষণা দিয়েছে। দেশটির অভিযোগ, এই ট্রাভেল এজেন্টরা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, অবৈধ অভিবাসন রুখতে ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এবং সীমান্তে কড়াকড়ি বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কতজনের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বা তাদের পরিচয় কি তা প্রকাশ করা হয়নি। ব্রুস জানান, ভারতের ভিসা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মিশনে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার কিছু নাগরিকের ভিসা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে হলে এখন থেকে ৫% কর গুনতে হবে। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। এই বিলটি রবিবার যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটিতে ১৭ ভোটে পাশ হয়। বাজেট কমিটিতে পাশ হওয়ার পর এবার প্রতিনিধি পরিষদ ও পরে সিনেটে তোলা হবে এই বিলটি পাশ হলে আন্তর্জাতিক রেমিটেন্সের উপর এই কর আরোপ হবে। এর আওতায় পড়বেন যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন অথচ কাজ বা ব্যবসা সূত্রে সেদেশে থাকেন। তারা সহ H-1B ভিসা, F-1 ভিসাধারী, এমনকি গ্রিন কার্ডধারীরাও করের ক্ষেত্রে কোনো ছাড় সীমা উল্লেখ নেই। অর্থাৎ যে কোনো অঙ্কের অর্থ পাঠালে কর দিতে হবে। তবে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক হলে তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। গাজায় ইসরায়েলের হামলায় মঙ্গলবার মধ্যরাতের পর থেকে 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। আল জাজিরা বলছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমা বর্ষণ শুরু করে। গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় সব মিলিয়ে কমপক্ষে 136 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে 53,486 জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা বেড়ে 1,21,398 জনে পৌঁছেছে। এদিকে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা গাজায় নতুন করে হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। ইসরায়েল 11 সপ্তাহ পর গাজা উপত্যকায় জাতিসংঘের 5টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, যাতে শিশু খাদ্য সহ জরুরি ত্রাণ সামগ্রী রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও একে বিশাল সাগরে এক বিন্দু পানির ফোঁটার সমান বলে জানিয়েছেন। এদিকে গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেন, ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে গাজায় সীমিত আকারে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে অপারেশন গিডিয়ন চ্যারিয়টস নামে স্থল অভিযান শুরু করেছে। একই সময়ে গাজায় সম্ভাব্য দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে খাদ্য সহায়তা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।
এমন পরিস্থিতিতে নেতানিয়াহু বলেছেন গাজার সমস্ত অংশ নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে। গাজার পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ আমরা নেব, আমরা হাল ছাড়ব না। তবে সফল হতে হলে এমনভাবে এগোতে হবে যাতে কেউ আমাদের থামাতে না পারে। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি যে কোনো মূল্যে ঠেকাতে হবে বলে জানান নেতানিয়াহু। নইলে ইসরায়েল কূটনৈতিক এবং সামগ্রিক সমর্থন হারাবে, যা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াবে। গাজার জনগণকে দুর্ভিক্ষে পড়তে দেওয়া যাবে না, ব্যবহারিক ও কূটনৈতিক দুটি কারণে। আমাদের মিত্ররা গণ অনাহারের ছবি সহ্য করবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেছেন, সেনাবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রিত একটি এলাকা স্থাপনের চেষ্টা করা হবে। আমাদের এমন একটি এলাকা থাকবে যা সম্পূর্ণরূপে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত থাকবে, যেখানে গাজাবাসীরা নিরাপদে খাদ্য ও ঔষধ সংগ্রহ করতে পারবে। হামাস যেন খাদ্য লুটের সুযোগ না পায়, সেটা বিবেচনা নিয়েই পুরো ব্যবস্থাটি পরিচালনা করা হবে। সরকারের অভ্যন্তরে নানাবিধ চাপের মধ্যে এসব কথা বললেন নেতানিয়াহু। যুদ্ধ পরিচালনা পদ্ধতি, গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালে, নিরাপত্তা, ক্যাবিনেটে ভোট গ্রহণে আপত্তি সহ বিভিন্ন কারণে সরকারের কট্টরপন্থীদের রোষানলে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলের হাইফা বন্দরে অবরোধ ঘোষণা করেছে হুথিরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এই অবরোধ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বন্দরে অবস্থান করা এবং হাইফা বন্দরের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব প্রতিষ্ঠানকেই বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি। এক ভিডিও বার্তায় হুথিরা জানিয়েছে, হাইফা বন্দরকে হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রেখেছেন তারা। ইসরায়েলের বিভিন্ন এলাকায় এরই মধ্যে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। তবে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজগুলোতে হামলা চালানো হবে না বলেও জানানো হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, হুথিদের ছোড়া বেশিরভাগ মিসাইল সহ ভূপাতিত করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পর একথা জানান তিনি। আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন পুতিনও। তবে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, প্রক্রিয়াটিতে আরও সময় প্রয়োজন। বিস্তারিত মনিরুজ্জামান প্রতিবেদনে। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিনিধিরা আলাদাভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। তবে যুদ্ধ বন্ধে কোনো সুরাহায় পৌঁছাতে পারেনি কেউই। দুই দেশে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তাই আবারও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে। এমন আলোচনার জন্য ভ্যাটিকান একটি স্থান হতে পারে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়ই সমাধানের দিকে ঝুঁকছেন। আমার মনে হয় কিছু অগ্রগতি হয়েছে। সেখানে ভয়াবহ পরিস্থিতি চলছে। প্রতি সপ্তাহে ৫,০০০ তরুণ তরুণী নিহত হচ্ছে। তাই আশা করি আমরা কিছু একটা করেছি। আমরা বেশিরভাগ ইউরোপীয় দেশের প্রধানদের সাথেও কথা বলেছি এবং আমরা পুরো বিষয়টি শেষ করার চেষ্টা করছি। অন্যদিকে পুতিন বলেন, রাশিয়া ভবিষ্যতের সম্ভাবনাময় একটি শান্তি চুক্তির স্মারক নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। আমি তাকে জানিয়েছি, রাশিয়া ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির পক্ষে। এখন আমাদের করণীয় হল শান্তির পথে এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর পথ নির্ধারণ করা।
এদিকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন সবসময় শান্তির পক্ষে। রাশিয়া যদি হত্যা বন্ধ না করে এবং পুতিন যদি আবারও কোনো অবাস্তব দাবি তোলেন, তবে বুঝে নিতে হবে মস্কো যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে চায়। এদিকে এই আলোচনার মধ্যে ইউক্রেনে থেমে নেই রুশ হামলা। দক্ষিণ ইউক্রেনের খেরসনে পৃথক হামলায় 2 জন নিহত ও অনেক আহত হয়েছেন। একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। মনিরুজ্জামান বাবু, ৭১। বাইডেনের ক্যান্সারের খবরটি আরও আগেই জনগণকে কেন জানানো হলো না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, বাইডেনের অসুস্থতার খবর অনেক দেরিতে সবাইকে জানানো হলো। এই সময় অনেক কিছুই জনগণকে ডেমোক্রেটরা জানায় না বলে অভিযোগ করেন ট্রাম্প। গত রবিবার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। ক্যান্সারটি এরই মধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এটি আগ্রাসী ধরনের হলেও একে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। The public wasn't notified a long time ago because to get to stage 9 that's a long time. বিষয়টি খুব দুঃখজনক। অবাক হচ্ছি কেন আমাদের জনগণকে আরো অনেক আগেই খবরটি জানানো হলো না। স্টেজ 9 যেতে তো অনেকটা সময় লেগেছে। আমিও আমার শারীরিক পরীক্ষা করালাম, আপনারা সবাই রিপোর্টও তো দেখলেন। Now I think to get to a stage 9. দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।